মনে রাখবেন, আমরা যারাই সরকার চালাই বা যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়। এডুকেশন মিনিস্টার এখনো আমাদের সঙ্গে দেখা করেননি, বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেন। কত পাতেলা। বিহারের লিট্টি আর পশ্চিমবঙ্গের চটি এতটাই ফেমাস যে বিহারে যেমন লিট্টি চোখা ছাড়া তাদের দিন শুরু হয় না, সেরকম আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু মানুষ আছে যাদের চটি না চেটে দিন শুরু হয় না। তো আজকে চটি চাটাদের নিয়ে কথা হবে, আর দিদির যে দোগলাবাজির মুখোশ খোলা হবে, 26,000 শিক্ষকদের নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে সেটা নিয়ে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। जनता माफ नहीं करेगी। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের পর্বে আমরা কথা বলবো নেতাজি ইন্দোরের নাটক থেকে আজকের মমতাময়ী মহিষী নারীর যে দোগলাবাজি সেটা নিয়ে কথা হবে। আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। কে বলেছে তুমি আইন মেনে চলো? তোমাকে আইন মেনে চলে। তো আমাদের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধান রক্ষায় তুমি কোন একটা কাজ করেছো আমাকে দেখাও তো। তুমি যেদিনকে রায় দিল তার কদিন পরে নেতাজি ইন্ডোরের সব শিক্ষকদের নিয়ে বসে বললে কি, আমি যতদিন বেঁচে আছি, আমার দেহে যতদিন প্রাণ আছে, আমি কারোর চাকরি যেতে দেবো না। তাহলে বলি দিদি, তুমি কি মারা গেছো? তা তোমার শ্রাদ্ধটা কবে হবে? তাহলে সবাই খেতে যেত আর কি। কোর্টের কথাকে তুমি আর কবে পরোয়া করেছো? বা কোর্টকে যে তুমি এতটা সম্মান দাও আজকে জানলাম। যখন তুমি জানো বা তুমি যখন বুঝেই গেছো যে রিভিউ পিটিশনে গিয়ে কোনো লাভ নেই, তখন শিক্ষকদের আশ্বস্ত করার জন্য কোনো একটা ড্রামা তো তৈরি করতে হবে। তো এইরকম একটা ড্রামা করতে তুমি এতগুলো কথা বলতে এসছো, মাইকের সামনে এসে বসে পড়েছো। কোর্ট যখন বলেছিল যে আর অতিরিক্তভাবে সিভিক পুলিশ নিয়োগ করা যাবে না, কোনো মতেই যাবে না, তুমি কি শুনেছো? বা তোমার সিভিক পুলিশকে রাস্তায় দাঁড় করানো যাবে না। কদিন ধরে খালি ভাইরাল হচ্ছে সিভিক পুলিশ একে টাকা চাইছে, ওকে টাকার জন্য মারছে। রাস্তায় তো দাঁড় করাতে মানা করেছে কোর্ট, তুমি তার কথা শুনেছো? এতই যদি সংবিধান মেনে চলো, এতই যদি আইন কানুন মেনে চলো, এগুলো মানো? তুমি তো নিজেই পুলিশ মন্ত্রী, চাইলেই তো সব করতে পারো। এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি, তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে। এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি, তো এখানটায় চাকরিহারাদের পক্ষ থেকে আমি একটা কোশ্চেন করতে চাই তোমাকে, যে তুমি যে রিভিউ পিটিশনটা জমা দিয়েছো সেখানটায় তুমি কার চাকরি বাতিলের কথা বলেছো? সুপ্রিম কোর্ট তো বলেছে যারা যোগ্য তারাই চাকরি করবে, যারা অযোগ্য তারা চাকরি করবে না। তুমি তো সে লিস্টটাই দিতে পারোনি। আজকে তুমি কার জন্য চাকরির আবেদন করেছো? কার চাকরি বাতিল হবে? নাটক করার আর জায়গা পাওনি না? সব নাটক এখানে ক্যামেরা চালু করেই শুরু হয়ে যায়। আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। আচ্ছা, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তোমরা সবকিছু রেডি করে রাখবে, তারপরে শেষ মুহূর্তে যখন ভোট চলে আসবে সামনে, তখন তুমি ভোটের প্রচারে ব্যস্ত হয়ে যাবে, তখন এই চাকরি হারাদের পেছন মারা যাবে। আমরা এটা বুঝতে পারছি। গরমের ছুটি পড়ুক কি না পড়ুক, তুমি ভালো করেই জানো যে রিভিউ পিটিশনে গিয়ে কোনো লাভ হবে না। তাই তুমি এত কিছু করছো, তো সেটা ডাইরেক্টভাবে বলে দিলেই হয় যে তুমি এদের থেকে আবার টাকা চাইছো, এদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে কোয়েশ্চেন পেপার হাতে তুলে দেবে, তারা সারা রাত জেগে পড়াশোনা করে সকালে এসে লিখে দেবে, হয়ে গেল। এটা তো সবাই জানে। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, এখনো পর্যন্ত বলছে যে রিভিউ পিটিশনে যদি এই যে প্যানেলটা বাতিল হয়েছে, প্যানেলটা যেন বাতিল না হয়, রিভিউ পিটিশনের জন্য অর্ডারটা আছে যে প্যানেলটাকে বহাল রাখা হলো। তাহলে মুখ্যমন্ত্রী মশাই মহাশয়া, আপনাকে যে কি বলে আমি আর সম্বোধন করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তো একটা কথা বলতে চাই, যে তুমি যে বলছো যে এই যে অযোগ্যদেরকে এদের যে চাকরি বহাল রাখার কথা, তাহলে তুমি আমাদের পশ্চিমবঙ্গের যে ছেলেপুলে আছে তাদেরকে তুমি গলা টিপে মেরে দাও, আর কোনো কিছু করার দরকার নেই। কারণ ওদের শিক্ষা থেকে যে তুমি ওদেরকে কতটাভাবে বঞ্চিত করছো, বা আমাদের যে ছাত্র যুব সমাজের সাথে যে তুমি কত বড় চিটিংবাজি করছো, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। এখনকার মানুষ আর কেউ বোকা নেই, সবাই একটু না একটু করে চালাক হয়েছে। মাদারের বাচ্চা। দেখো, পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে এটা নাকি উনি বাধ্য হয়ে করেছেন, মানে এখনো পর্যন্ত উনি বলতে চাইছেন যে সুপ্রিম কোর্ট এনাকে প্রেসার দিয়েছে। এখানটায় ওনাদের যে শিক্ষকরা আছে, যারা ওনাদের চুরি করে চাকরি পাওয়া, মানে ওনাদেরকে ঘুষ দিয়ে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যারা যোগ্য তাদের কথা আমি যাচ্ছি না, তারা সবসময় পরম পূজনীয়, তারা অনেক উঁচুতে থাকবেন, আমাদের মাথার উপরে তারা থাকবেন। তো যারা এনাদেরকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, মানে শেষ দিন পর্যন্ত ওদের সাপোর্ট করে যাবে। আর পশ্চিমবঙ্গের ছাত্র যুব, তাদের বাবা মা বা তাদের ছেলেপুলে, এগুলোর সাথে কি হচ্ছে? এগুলোর সাথে নাটক হচ্ছে, না এদের সাথে যাত্রাপালা হচ্ছে? নেতাজি ইন্ডোরে এত টাকা খরচা করে ভাড়া করে লোক এনে এখান থেকে মজলিসি চলছিল? আইএসি করার জন্য ডেকেছিলে?
অসভ্যতামের একটা সীমা থাকে, এই সীমা তুমি অতিক্রম করে যাচ্ছ, যেটার জন্য তোমাকে মাসুল দিতেই হবে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সুতরাং সবটাই বাতিল। এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে, এখন আবার হয়ে গেল অপশন 1 আর অপশন 2। এর আগে ছিল প্ল্যান A B C D E, কত রকম প্ল্যান ছিল। এখন হয়ে গেছে অপশন 1 অপশন 2, মানে ছোট হচ্ছে পরপর। একটা সময় গিয়ে বলবে তোমাদের পথ তোমরা মারিয়ে নাও, আমি কিছু জানি না। তুমি যদি না জানো তাহলে জানেটা কি? মমতা ব্যানার্জি শেষ মুহূর্তে গিয়ে এদের গামছা পর্যন্ত খুলে নেবে। যদি না খোলে তাহলে আমাকে বলো। এদেরকে যে চাকরি দেবে দেবে করছে, এটা কিন্তু এদেরকে চাকরি দেওয়ার জন্য এত কিছু হচ্ছে না। আবার ওনাদের কাছ থেকে টাকা নিয়ে আবার একটা র্যাকেট তৈরি হবে। এই র্যাকেট পশ্চিমবঙ্গে প্রশ্ন বিলিয়ে বেড়াবে। যে টাকা দেবে প্রশ্ন তার, যে টাকা দিতে পারলো তার চাকরি থাকলো, যে টাকা দিতে পারলো না তার আবার চাকরি চলে গেল। এটাই হচ্ছে প্ল্যান এ। আর প্ল্যান বিটা হচ্ছে যারা যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের ঘুষের টাকাটা বেআইনিভাবে দিদি শোধ করে দেবে, আর তাদেরকে অন্য একটা চাকরি দেবে। সে কথায় পরে আসছি। अरे हाँ भाई हाँ। আমাদের দিদি খুবই দয়াবান, খুবই মহিয়সী একজন নারী, যিনি নৃত্য থেকে শুরু করে, গান থেকে শুরু করে, তিনি নাচ থেকে শুরু করে, তিনি কবিতা লেখা থেকে শুরু করে, তিনি গল্প লেখা শুরু করে, তিনি ছবি আঁকা থেকে শুরু করে, সব থেকে শুরু করে, কিন্তু কোনো কিছু শেষ করে না। চুরিটাও চুরি করেছিল কিন্তু চুরিটা শেষ করতে পারলো না, মাঝখান থেকে ধরা পড়ে গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর মোহাম্মদ শামীমের জন্য। এ দুটো মানুষ যদি না থাকতো তাহলে দিদি ভালোভাবে একদম চুরি করতে পারতো। আর আমাদের যে বিরোধী দল আছে, সে বিরোধী দল হিন্দু মুসলিম করতে ব্যস্ত। এখানটায় দিদি টাকা চুরি করে ভোটে জিতে আবার চলে আসবে। এরা কিন্তু খোল কীর্তন বাজাতে থাকবে। হরে কৃষ্ণ। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে দিদি তার 2 হাত তুলে নেবে, এবার পর 2 পাও তুলে নেবে। এবার দিদি আকাশে ভেসে বেড়াবে, তোমরা এখানে মাটিতে থাকবে। তোমাদেরকে মারিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে দিদি তো প্রথমেই বলে দিয়েছে তাকে আইন মেনে সব কিছু করতে হবে। তো যদি আইন মেনে সব কিছু করতে হবে, তুমি কেন আইন মেনে চাকরিটা দিলে না? বা তুমি কেন আইন মেনে সুপ্রিম কোর্টকে যে ওএমআর সিটগুলো আছে সেগুলো দিলে না? তোমার আইন তখন কোথায় ছিল? তুমি তখন কোন আইনে বসে চালাচ্ছিলে আমাদের পশ্চিমবঙ্গটাকে? তুমি কোন আইনে শিক্ষা পর্ষদটা চালাচ্ছ? মধ্যশিক্ষা পর্ষদে সেখানটা একটা জুয়ার আড্ডা বসিয়েছো। তোমার যে সব যে কুকীর্তি, তোমার যে গুণগান আর তোমার যে হিংস্রতা, এগুলো সব প্রমাণ পাচ্ছে, আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। হবে গো, যাবি বাদ বেরিয়েছি, শ্মশানে যাবি, বাপের পাশে যাবি, বাপের পাশে তোকে যেতে হবে। 63 দেখো, বয়স পেরিয়ে গেছে, এটাতে কোনো কিছু যায় আসে না। শিক্ষার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। তো মার যদি খেতে না চাও বাড়ির লোকের হাতে, যদি মার খেতে না চাও তাহলে আরেকবার করে পরীক্ষায় বসো। যদি ফেল করো তাহলে সেটা তোমাদের দায়, যদি পাস করো তাহলে আবার টাকা দিয়ে চাকরি করতে হবে। আমি একটা কথা বলছি, তোমরা এত বছর আগে কি পড়েছিলে সেটা যদি তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা দিদির যেসব ভাষণগুলো আছে আগে, যেরকম মহাভারতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আমার তো পড়াশোনা নেই তাই আমি ঠিক জানি না। কাজী নজরুল ইসলাম হচ্ছে মহাভারত লিখেছিলেন। সুনিতা উইলিয়ামসের জায়গায় সুনিতা উইলিয়াম টন না কি সব বলেছিল। আমাদের দিদি যে কলেজ পাস করেছে, বিশ্ববিদ্যালয় পাস করেছে, দিদির অনেক শিক্ষাগত যোগ্যতা, কিন্তু দিদি অনেক সময় অনেক কিছু ভুল বলে ফেলে। দিদি যে কোন বিষয়ে এমএ করেছে সেটা দিদি জানেই না, আজ পর্যন্ত আমরা শুনতে পাইনি। দিদি শুধু শুনেছি এলএলবি করেছে, দিদি বিএড করেছে, দিদি এটা করেছে ওটা করেছে, কিন্তু কোন বিষয়ের ওপর সেটা আমরা জানি না। আর কোন মিডিয়ামে, যদি বাংলা মিডিয়াম হয়ে থাকে তাহলে বাংলার প্রতি যে দিদির এত ভালোবাসা, দিদি যে বাংলা নিয়ে এত ভুলভাল কথা বলে, তাহলে সেটা বাংলা নিয়ে নিশ্চয়ই নয়, সংস্কৃত নিয়ে। ও হ্যাঁ, সংস্কৃত নিয়ে হতে পারে। তার কারণ হচ্ছে দিদি আমাদের যত রকম ঠাকুর দেবতা আছেন, আমাদের 33 কোটি দেবতার ধ্যান জানে। হিন্দু ধর্ম দিদিকে শেখাতেই হবে না, দিদি হিন্দু ধর্মটাকে পুরো গিলে খেয়ে নিয়েছেন। কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে, মর্যাদার সাথে, সসম্মানের সাথে আপনারা কাজটা করুন, যাতে সমাজ উপকৃত হতে পারে। হ্যাঁ, এতটুকুই বলার ছিল। নেতাজি ইন্ডোরে 3 ঘন্টা ভাষণ দিয়ে হয়নি, সেখানটায় তাদেরকে টুপি পরিয়ে, তাদেরকে পুলিশ দিয়ে মার খাইয়ে, এখন দিদির এতটুকুই বলার ছিল, এর বেশি কিছু বলার নেই। তোমরা যে এতদিন শিক্ষকতা করেছো, সেই শিক্ষকতার এক্সপিরিয়েন্স থেকে তোমরা পাস তো কেউ করতে পারবে না সেটা আমরা জানি, কারণ আগেকার দিনের সিলেবাস আলাদা ছিল, তারা যেটা পড়েছিল। এখনকার বর্তমান সিলেবাস পুরোটাই আলাদা। তো দিদি কী করে এইসব কথা ভুলভাল কথা বলতে যায়, বা আজ থেকে যে 7 বছর আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী যদি পরীক্ষা হয় তাহলে ভালো হতো। এখানটায় প্রশ্ন হচ্ছে যে কাদের যোগ্যতা আছে বা কে অ্যাপ্লাই করবে। তুমি তো বলতেই পারোনি কে যোগ্য আর কে অযোগ্য, তো ক্যামেরার সামনে এসে এত মিথ্যে কথা বলার কী দরকার? আর একটা কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে অতিরিক্ত বহু শূন্যপদ তৈরি করেছে দিদি। তো এই শূন্যপদগুলোকে ভরার জন্য দিদির বহু ছেলে দরকার। আবার প্রাইমারিতে যারা ফেল করেছে বা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য দিদি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে। তো তাদেরকে ডুপ্লিকেটভাবে কোনো দিক দিয়ে যদি কোনো চাকরিতে ঢোকানো যায়, সেটা দিদি বিন প্ল্যানে রেডি করে রেখেছে। দিদি বলছে যে তোমরা লড়ে যাও, শেষ পর্যন্ত আমি আছি, হাত তুলে নেবো, তোমরা ফোন মারাবে।
আমাদের পশ্চিমবঙ্গটা এখন পুরোটাই অন্যরকম আইনে চলছে। দিদি যে সামনে এখানে অনেক সংবিধানের কথা বলছে, সেগুলো সব ভাঁওতা কথা। তোমাদেরকে একটা কথা বলি, যখনই ভোট আসে তখনই কিন্তু অতিরিক্ত শূন্যপদগুলো বেরিয়ে আসে, আর ওই শূন্যপদগুলোতে নিয়োগ করতে হলে দিদি অনেক অনেক টাকা চায়। তো সেই টাকাটা যখন তোমরা দিচ্ছ, সেই টাকাটা নিয়ে দিদি তো ভোটে খরচা করবে না। এবার খরচা করার জন্য পশ্চিমবঙ্গে তো কিছু কিছু জিনিস দরকার। তাছাড়াও দিদি পশ্চিমবঙ্গের মানুষদেরকে এভাবে পেছন মারছে, কোনো নেতা বা নেত্রী যারা জনপ্রতিনিধি হয়ে আসে তারা এতটা পেছন মারে না। পশ্চিমবঙ্গের ডিআর লটারি, নাগাল্যান্ড লটারির নামে যে একটা র্যাকেট চলছে, সেটা হচ্ছে শাসক দলের মদতে হচ্ছে। ভাই, শাসক দলেরাই ওই র্যাকেটটাকে চালাচ্ছে। 5 লাখ টাকা ইনভেস্ট করে 50 লাখ কী করে তুলতে হয়, সেটা আমাদের শাসকরা ভালো করেই জানে। আর এই শূন্য পদগুলোর জন্য নতুনরা আবেদন করতে পারবে কি পারবে না, বা পুরনোরা কতদিন পর্যন্ত চাকরি করতে পারবে, সেটাও কিন্তু দিদি এটাতে বললো না। সব কিছু কিন্তু সাসপেন্স রেখে গেল। সেখানটায় আমাদের উচিত দিদিকে প্রশ্ন করা, কিন্তু আমাদের জোর নেই। পশ্চিমবঙ্গবাসীকে একটাই প্রশ্ন করতে চাই যে এত নাটক দেখার পরেও আপনারা কি এখনও পর্যন্ত শান্ত হয়ে বসবেন? এতটুকু লজ্জা করবে না? এতটুকু যদি লজ্জা ঘৃণাবোধ থাকে, তাহলে আপনারা আসুন, এক হয়ে এই টিচারদের জন্য লড়ুন, যারা যোগ্য। আর যারা অযোগ্য তাদের পেছনে লাথি মারতে মারতে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া করুন, কারণ এরাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে পুরো ধুলোসাৎ করে দেবে, মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর বাংলার কুঁড়ে ঘরটা কোনোদিন মিস করবে না, রোজই ভিডিও আসবে।